সব থেকে বড় হচ্ছে যে আপনি কে মশাই, কে আপনি? আপনি ভারতের শাসন ব্যবস্থার মধ্যে কেউ? আপনি কি রাষ্ট্রপতি থেকেও বড়? আপনি কি প্রধানমন্ত্রী থেকেও বড়? আপনি কি বিরোধী নেতৃত্বের থেকেও বড়? আপনি জ্ঞান দিচ্ছেন ভারতবাসীকে, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে। কে মশাই আপনি? এই জ্ঞান দেওয়ার অধিকার আপনার কি আছে? গত 10ই জুন 2024 নাগপুরের একটি অনুষ্ঠানে আরএসএসের সংঘ চালক মোহন ভগবত দেশের মর্যাদা, সংস্কৃতি, গণতন্ত্র, পক্ষ প্রতিপক্ষ এবং নির্বাচনের ভাষা প্রয়োগের উপরে একটা বক্তব্য রেখেছেন। তাতে অনেকে মনে করছেন যে মোহন ভগবত বিজেপির বর্তমান যে রাজনৈতিক দলের নেতা আছে তাদের প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা নরেন্দ্র দামোদর দাস মোদী এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের ক্ষেপে গেছে এবং তিনি ভারতবর্ষের বিবেক হিসেবে, ভারতবর্ষের সত্তা হিসেবে বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য রাখছেন। এটা অনেকে প্রচার করছেন। আপনারা হয়তো আরো লক্ষ্য করে দেখছেন যে মোহন ভগবতের এই বক্তব্য বা এই অবস্থান দেশের এবং বিদেশের বড় বড় মিডিয়া প্রচার করছে এবং প্রচার করছেন যে তিনি ভীষণভাবে বিজেপির প্রতি রুষ্ট এবং বিজেপির যিনি নেতৃত্ব দিয়েছিলেন নির্বাচনে সেই নরেন্দ্র মোদী এবং তার যে সাকরেদ রয়েছে তাদের প্রতি বিরক্ত। তাই তিনি বিজেপি নামক দলের সাথে এই আরএসএস এর সম্পর্ককে বিচ্ছিন্ন করতে চাইছেন। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা কোনো দলের সমর্থন করি টরি না। তাবড় তাবড় সাংবাদিকরা এই কথা প্রচার করছেন, এখনো প্রচার করছেন। আজকেও আপনারা যদি টিভি খুলে দেখেন যে মোহন ভগবতের এই মোহন ভাষণ নিয়ে দারুণ শোরগোল ফেলছে গদি মিডিয়া এবং কিছু ন্যাশনাল মিডিয়া। আমি খুব অবাক হয়ে গেছি যে যারা পোর্টাল মিডিয়াতে অর্থাৎ গণমাধ্যমে যারা একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন সেই সমস্ত সাংবাদিকরা পর্যন্ত মোহন ভগবতের এই ভাষণ নিয়ে মোহন ভগবতের পক্ষে কথা বলছেন এবং মোহন ভগবতের থেকে বিজেপির দূরত্বের কথা বলছেন। বন্ধুরা, আমরা পরিষ্কার করে বলে রাখতে চাই, মোহন ভগবতের এই মোহন ভাষণ শুনে আমরা যদি 32 পাটি দাঁত বিকশিত করে বিজেপি এবং সংঘের মধ্যে যে সংঘর্ষ ধরে নিয়ে আহ্লাদ করি বা বগল বাজিয়ে উদ্বাহু নৃত্য করি, তবে নিশ্চয়ই বুঝতে হবে যে আমাদের রাজনৈতিক মগজ এখনো পরিপক্ক হয়নি, আমরা নাবালকই থেকে গেছি। চাণক্য একটা শ্লোকে বলতেন, দুর্জন পরিহর্তব্য নৈতদ বিশ্বাস কারণম মধু তিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়ে তু হলাহলম। দুর্জনকে সব সময় পরিত্যাগ করতে হয়। কেন? নাকি তাকে বিশ্বাস করতে নেই। আপনি যদি বিশ্বাস করেন, সেই বিশ্বাসের দুর্বলতা নিয়েই আপনাকে এই দুর্জন আপনাকে বিপদে ফেলবে। দুর্জন পরিহর্তব্য নৈতদ বিশ্বাস কারণম, ওদের মধু তিষ্ঠতি জিহ্বাগ্রে
সবসময় মিষ্টভাষী হবে এবং হৃদয়ে হলাহল মানে বিষ ধরে রাখবে। সুযোগ পেলেই সেই বিষ আপনার উপরে প্রয়োগ করবে। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ মোহন ভগবতের এই মোহন ভাষণে বিশ্বাস করলেও ভয়েস অফ বহুজনের যে অন্তর্দৃষ্টি এবং মূল্যায়ন সেখানে ধরা পড়ে গেছে মোহন ভগবত এবং তার যে বক্তব্যের অসংলগ্নতা, সেটা আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করব। এই বিষয়টিকে বহুজন সমাজ, মূলনিবাসী সমাজ মোহন ভগবতের এই ভাষণটিকে যদি গুরুত্ব না দেয়, তাহলে পরবর্তী অধ্যায়ে এই যে আদমরা সাপ, বিষাক্ত সাপ যে মার খেয়ে এখন ফনা নিচু করতে বাধ্য হয়েছে, সেই সাপ আবার বিষধর হয়ে আবার আপনাদের বুকে ছোবল মারবে। সুতরাং এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোহন ভগবতের ভাষণটি আপনারা ভালো করে শুনবেন, পুরো ভাষণটি শুনবেন। আমি এর আগের দিন মণিপুরের উপরে মোহন ভগবতের ভাষণ আপনাদের শুনিয়েছি এবং মোহন ভগবতরা মণিপুরের যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, যেভাবে ওখানে মানবতা লঙ্ঘিত হচ্ছিল, কুকি, নাগা এবং মাইতেইদের লড়িয়ে দিয়ে রাজনৈতিক সত্তা হাসিল করার চেষ্টা করেছিল মোহন ভগবতেরা, সেটা বুমেরাং হয়ে গেছে। এখন মোহন ভগবতের মুখে মোহন ভাষণ, এর আগের দিন আমি সেটাকে প্রকাশ করেছি। বন্ধুরা, একেবারে পরিষ্কার অর্থে মোহন ভগবত দেশের জনগণ, দেশের মিডিয়া এবং বিদেশের মিডিয়াকে চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে এই মোহন ভগবত। বাংলা একটা কথা আছে জানেন তো, কথাটা হচ্ছে, কোথাকার হরিদাস রে তুই, এত বড় বড় ভাষণ মারছিস। বাংলার চণ্ডালী প্রবাদ। আমরা মোহন ভগবতকে এই ভাষায় উত্তর দিতে চাইছি না, তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে মর্যাদা দিয়েই জিজ্ঞাসা করছি, সম্মান দিয়েই জিজ্ঞাসা করতে চাই, ভগবতজি আপনি যে ভাষণটি, মোহন ভাষণটি দিলেন গণতন্ত্রের পক্ষে, সহাবস্থানের পক্ষে, ন্যায় নীতি পক্ষ প্রতিপক্ষের সম্পর্কে যে মোহন ভাষণটি আপনি দিলেন, আপনারা যে নীতিতে, অর্থাৎ আরএসএস যে নীতিতে বিশ্বাস করে, সেখানে গণতন্ত্র বলে কোনো কিছু আছে ভগবতজি? গণতন্ত্র, সহাবস্থান, বহুজন হিতায় বহুজন সুখায়, এই কথাগুলো আপনাদের নীতির মধ্যে আছে কি? সেখানে বহুত্ববাদের কথা লেখা আছে, সহাবস্থানের কথা, একসঙ্গে আমরা বাস করব সবাই মিলে, ভ্রাতৃত্ববোধ গড়ে তুলব, সমমানসিকতা, সমমর্যাদা, এই নীতি কি আছে? আপনারা ভারতের সংবিধানের প্রতি আদৌ আস্থাশীল? তাহলে ভারতের সংবিধানেই তো এই সমস্ত নীতিগুলো রয়েছে। আজ বিরোধী পক্ষ বা প্রতিপক্ষের কথা আপনারা বলছেন, তাদের আওয়াজকে মান্যতা দেওয়ার কথা বলছেন, তাদের আওয়াজকে গণতন্ত্রের আওয়াজ বলে বর্ণনা করছেন। আদৌ বাঞ্চ অফ থটে এই বিরোধী পক্ষের আওয়াজকে গুরুত্ব দেওয়ার কথা আছে? মোহন ভগবতজি খুলুন বাঞ্চ অফ থটে, সেখানে কি বলছেন বিরোধী সম্পর্কে, প্রতিপক্ষ সম্পর্কে, জনগণ সম্পর্কে, রাজা সম্পর্কে, রাজনীতি সম্পর্কে।
রাজার নীতি হবে রাষ্ট্রের নীতি, সুতরাং রাজাকে যদি সমালোচনা করা হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতায় দোষী হবেন। এই সমস্ত কথা বলেছে। তো বাঞ্চ অফ থটে আপনারা যে সরকার চালিয়েছেন সেই সরকার কি ভারতের সংবিধান এবং পার্লামেন্টে সংসদীয় শাসন ব্যবস্থায় কোন নীতি গ্রহণ করেছে? এ পর্যন্ত কোন নীতি গ্রহণ করেছে? করেনি। তারা সংসদের বাইরে এসে কলেজিয়াম সিস্টেমের মধ্যে দিয়ে সমস্ত নীতি গ্রহণ করেছে। সব থেকে বড় হচ্ছে যে আপনি কে মশাই? কে আপনি? আপনি ভারতের শাসন ব্যবস্থার মধ্যে কেউ? আপনি কি রাষ্ট্রপতি থেকেও বড়? আপনি কি প্রধানমন্ত্রী থেকেও বড়? আপনি কি বিরোধী নেতৃত্বের থেকেও বড়? আপনি জ্ঞান দিচ্ছেন ভারতবাসীকে, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে। কে মশাই আপনি? এই জ্ঞান দেওয়ার অধিকার আপনার কি আছে? আপনি মুরব্বি সাজার চেষ্টা করছেন, ভারতবর্ষের বিবেক সাজার চেষ্টা করছেন। বন্ধুরা, আবার পরিষ্কার করে বলছি যে গদি মিডিয়ার দৌলতে এই মোহন ভগবত যে ভালো মানুষ সাজার চেষ্টা করছে, একে বলা হয় ঝিকে মেরে বউকে শাসন করা। এটা একটা নাটক, এটা একটা চোখে ধুলো দেওয়ার প্রয়াস। তিনি মানুষের চোখে ধুলো দিচ্ছেন এবং খুব নাটক করে তাদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বিজেপিকে সামলানোর জন্যে, বিজেপির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে মাঠে নেমে পড়েছেন মোহন ভগবত। এটা তার কৌশল। অর্থাৎ আমি নরমভাবে একটু পেলব শব্দ ব্যবহার করে সমালোচনা করব এবং তাতে বোকা মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, আনপড় মানুষ, আবেগপ্রবণ ভারতবাসী পুরো গলে গিয়ে মনে করবে, হ্যাঁ, আরএসএস বিজেপির থেকে সম্পর্ক দূরত্ব বাড়াচ্ছে। আসলে আপনি বিজেপিকে বাঁচানোর জন্য মাঠে নেমে পড়েছেন মোহন ভগবত। এই পর্বে, মণিপুর পর্বের ভাষণ আপনারা দেখেছেন। এই পর্বে মোহন ভগবত কি বলেছেন আপনারা একটু দেখুন। वास्तव में संसद क्यों है और उसमें दो पक्ष क्यों है? इसलिए है कि दोनों पहलू उजागर हो। किसी भी सिक्के के दो पहलू रहते हैं, ऐसे किसी भी प्रश्न के दो पहलू रहते हैं। एक पक्ष एक पहलू का विचार करता है तो दूसरे पक्ष ने दूसरा पहलू उजागर करना है ताकि जो होना है वो पूर्णतः ठीक हो, सहमति बने। इसलिए संसद बनती है। लेकिन ऐसी सहमति बनना स्पर्धा करके आए लोगों में थोड़ा कठिन भी रहता है और इसलिए हम बहुमति का आसरा लेते हैं। उसके लिए स्पर्धा चलती है। ये स्पर्धा है, कोई आपस का युद्ध तो है नहीं। जिस प्रकार ये बातें हुई, जिस प्रकार एक दूसरे को लताड़ना हुआ, जिस प्रकार प्रचार के दौरान हमारे करने से समाज में मनमुटाव बढ़ेगा, दो गठ बटेंगे, आपस में शंका संशय उत्पन्न होगा, इसका भी ख्याल नहीं रखा गया और विनाकारण संघ जैसे संगठनों को भी उसमें खींचा गया। टेक्नोलॉजी का सहारा करके असत्य बातें परोसी गई, लेकिन आधुनिक विद्या टेक्नोलॉजी का उपयोग असत्य परोसने के लिए किया गया। ऐसे से देश कैसे चलेगा भाई? आखिर सबको देश ही चलाना है ना। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूं। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए। वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा है, उसका भी विचार होना चाहिए। ऐसा जब चलना है तो चुनाव लड़ने में भी एक मर्यादा होती है। उस मर्यादा का पालन नहीं हुआ क्योंकि
उसका पालन होना इसलिए आवश्यक है कि हमारे देश के सामने चुनौतियां समाप्त नहीं हुई। अब सरकार बन गई, वही सरकार फिर से आ गई एनडीए। যে ভাষণ আপনি দিয়েছেন নাগপুরে, পুরো ভাষণটা আমাদের কাছে রয়েছে এবং সেই ভাষণ নিয়ে আমরা কথা বলবো, অবশ্যই কথা বলবো, কারণ খুব গুরুত্বপূর্ণ সময়ে আপনি বিজেপিকে বাঁচাতে এসেছেন। কোড আনকোড বিজেপির পিতামহ বা প্রপিতামহ হিসেবে আরএসএস যাতে জনগণের কাছে চিহ্নিত না হয়ে যায় তার জন্যই আগে থেকেই আপনি আওয়াজ তুলতে চাইছেন। ঠাকুর ঘরে কেড়ে আপনি বলছেন আমি তো কলা খাই না। এই যে নীতি আপনি নিয়েছেন ভারতবর্ষের মানুষেরা সেটা ধরে ফেলেছে। দেখবেন আপনি কি বলেছেন এর মধ্যে দিয়ে গোটা ভারতবাসী যেভাবে বিজেপিকে চিহ্নিত করেছে ঠিক একইভাবে চিহ্নিত করেছে আরএসএস কে। আপনার বক্তব্যে আপনি একবারও ভারতের সংবিধানের কথা উল্লেখ করেননি। আপনি পক্ষ প্রতিপক্ষের কথা বলেছেন, কিন্তু ভারতের সংবিধানের কথা, যেখানে গণতন্ত্রের সবকিছু লেখা আছে, সেই সংবিধানের কথা একবারও উল্লেখ করেননি। আপনি একটা সংস্কৃত শ্লোক বলেছেন, সহবস্থানের শ্লোক। সেই শ্লোকটি বুদ্ধের বাণী, পরবর্তীকালে সেটা উপনিষদে এবং গীতাতে সংযুক্ত হয়েছে। আপনি একবারও এই ভারতবর্ষের কল্যাণকারী শাসন ব্যবস্থা গঠন করার জন্যে একবারও বুদ্ধের কথা বলেননি। সারা পৃথিবী জুড়ে যাকে চেনে কল্যাণকারী রাষ্ট্র নায়ক হিসেবে, সেই সম্রাট অশোকের কথা, তার কল্যাণকারী ওয়েলফেয়ার স্টেটের কথা একবারও উল্লেখ করেনি। এটা ঐতিহাসিকভাবে সত্য। কেন গণতন্ত্রে পক্ষ প্রতিপক্ষ রয়েছে এবং প্রতিপক্ষের আওয়াজই গণতন্ত্রের আওয়াজ। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর যেভাবে তার সংবিধান রচনাকালে এসব কথা বলেছিলেন, আপনি এই কথাটা বললেও ডক্টর বি.আর. আম্বেদকরের কথা উচ্চারণ করার কথা মনে হয়নি আপনার, যে ভারতবর্ষের গলিভার হিসাবে ভারতবর্ষের জনসাধারণকে রক্ষা করছে সংবিধান দিয়ে। সেই সংবিধানের মহত্ব একবারও আপনি উচ্চারণ করেননি আপনার বক্তব্যের মধ্যে। ভারতীয় সংস্কৃতির কথা বলছেন, পরম্পরার কথা বলছেন। ভারতীয় সংস্কৃতি পরম্পরাকে আপনাদের নেতা গোলওয়ালকার সাভারকার যেভাবে উপেক্ষা করে একবজ্ঞা একটা নীতি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করার কথা বলেছিল, সেটা এড়িয়ে গেলেন কেন মোহন ভগবতজি? কেন এড়িয়ে গেলেন? এই অগ্নিবীর, অগ্নিপথ, এ সমস্ত পরিকল্পনা দেশ জুড়ে নৈরাজ্যের বাতাবরণ তৈরি করা মনে পড়ে? মনে পড়ে মোহন ভগবতজি যখন সারা দেশ কোভিডের ভয়ে আক্রান্ত, মানুষ ত্রাহি ত্রাহি করছে, মৃত মানুষের লাশ শ্মশানে জায়গা পাচ্ছে না, হঠাৎ করে আপনার মনে হয়েছিল চার্চিলের নীতির কথা। আমি শরদিন্দু বিশ্বাস আপনার ওই চার্চিলের ভাষণ নিয়ে লাইভ করেছিলাম। এই সময়, এই দুর্যোগের সময়
আপনি চার্চিলকে কেন টেনে নিয়ে এসেছিলেন? আপনার মনের মধ্যে যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্র ফাঁস করেছিলাম আমি, শরদিন্দু বিশ্বাস। কারণ চার্চিল এই বাংলা জুড়ে মন্বন্তরের স্রষ্টা, এবং সেই মন্বন্তরের ফলে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল, গ্রামকে গ্রাম উজাড় হয়েছিল। সেই চার্চিলের কথা আপনার মনে পড়ল কখন? কোভিডের নৃশংসতার সময় আপনি বললেন আমরা কি হেরে যাব? অর্থাৎ আপনারা এই কোভিড নামক, করোনা নামক ভাইরাস ছড়িয়ে দিয়ে মানুষের সর্বনাশ চেয়েছিলেন, মানুষের মৃত্যু দেখতে চেয়েছিলেন, গণকবর দেখতে চেয়েছিলেন। যেভাবে সব দেখে শকুনেরা আহ্লাদ প্রকাশ করে, যে কারণে সব চিবোতে চিবোতে কুমিরের চোখ দিয়ে জল পড়ে, আপনি সেই কুম্ভীরাশ্রু বর্ষণ করছেন নির্বাচনের পরে। এটা আর কেউ না দেখুক, ভয়েস অফ বহুজনের স্ক্যানারে আপনি ধরা পড়ে গেছেন ভগবতজি। আপনি আসলে ধাপ্পা মেরেছেন। এই যে আলোচনার পরে আপনি সরকারের বাহবা দিতে উঠে পড়ে লেগেছেন, লাগেননি? সরকারের বাহবা দিয়েছেন যে অর্থনৈতিকভাবে বিকাশ করেছে এই সরকার, 10 বছর ধরে অর্থনৈতিক বিকাশ হয়েছে। আপনি বই খুলে দেখেন সারা পৃথিবীর অর্থনৈতিক যে রিপোর্টগুলো, সেগুলো দেখেন কখনো? মনে হয় যে আপনাকে দেখতে হবে, আপনি দেখেন না। আপনি যদি দেখতেন তাহলে দেখতেন যে ওয়াক্সফামের রিপোর্টে বলছে ভারতের 1% মানুষের হাতে 77% সম্পদ জমা হয়ে গেছে। 10% মানুষ মাত্র এই ভারতে সমস্ত সম্পদের মালিকে পরিণত হয়েছে। তাহলে 90% মানুষের অবস্থা কি? তাদের অর্থনৈতিকভাবে কোথায় দাঁড়িয়েছে ভারতবর্ষ? এই সাধারণ ক্যালকুলেশন, সাধারণ বুদ্ধি আপনার নেই। আপনি বাহবা দিতে শুরু করেছেন অর্থনৈতিক বিকাশ হয়েছে। আপনি যদি হিসেব রাখতেন তাহলে দেখতেন যে পৃথিবীর যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স রয়েছে, সেই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 2023-এ ভারত 125টি দেশের মধ্যে 111তম দেশে পরিণত হয়েছে। মোহন ভগবতজি, ক্ষুধা সূচক, ক্ষুধা অর্থনীতির একটা মানদণ্ড, সেই ক্ষুধা সূচক গ্লোবাল ইন্ডেক্সে এই ভারত 111তম দেশ। আপনাদের কুশাসনের জন্য এটা হয়েছে। আপনার জানা উচিত যে ভারতের নারীরা সব থেকে অসুরক্ষিত, নিরাপত্তাহীন, বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে ভারতের নারী সমাজ। এখানে যেভাবে নারী সমাজ নিগৃহীত হচ্ছে, বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সারা পৃথিবীর কাছে এটা লজ্জার। আপনি খেলার জগতের কথা বলছেন, আপনার একটু লজ্জা হওয়া উচিত মোহন ভগবত। যে কুস্তিগিরেরা যারা সোনা এনে দিয়েছে দেশের জন্যে, সেখানে আপনাদের আরএসএস এর ক্যাডার ব্রিজভূষণ আমাদের সেই বোনেদের উপরে যৌনাচার করেছে, এবং তারা একাধিকবার দিল্লিতে সড়কের ওপরে এসে বিচার চেয়েছে। কই আপনার কানে সেই বোনেদের কান্না, মায়েদের কান্না পৌঁছেছে? মোহন ভগবতজি, পৌঁছয়নি। আপনারা চেষ্টা করেছিলেন ব্রিজভূষণকে আবার ওখানকার পদাধিকারী করার জন্যে।
আমাদের বোনেদের লাগাতার লড়াইয়ের জন্য সেটা করতে পারেননি। সব থেকে নৃশংস কাণ্ড ঘটিয়েছেন আপনারা মণিপুরে। কার্গিল যুদ্ধের এক সেনানায়ক তার স্ত্রীকে প্রকাশ্যে দিনের বেলায় আপনাদের তৈরি করা হুলিগানরা রাস্তায় উলঙ্গভাবে প্যারেড করিয়েছে, তাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, তাকে মেরে ফেলেছে। আপনার তো পরম্পরার কথা মনে হয়নি, আপনার তো নারী শক্তি বিকাশের কথা মনে হয়নি। তখন একবারও কি আপনি ভেবেছেন যে মণিপুরের ওই দাঙ্গা পীড়িত মানুষের মধ্যে গিয়ে আপনি এই মহান ভাষণ দেবেন, শান্তির কথা বলবেন? মনে করেছেন মোহন ভগবতজি? করেননি। কারণ হচ্ছে দুর্দশার মধ্যে ফেলে দিয়ে ভারতের মানুষকে দুর্বল করা হচ্ছে আপনাদের নীতি। আপনারা সেই নীতি প্রথম থেকেই গ্রহণ করেছিলেন এবং সেখানে প্রথম পরামর্শদাতা আপনারা। আপনাদের নির্দেশিত পথেই প্রথম ডিমনিটাইজেশন হয়। কারণ আপনারা জানেন মানুষ যদি সবল থাকে তখন আপনাদের পুছবে না কেউ। মানুষ সশক্তি হলে আপনাদের নেতৃত্ব থাকে না। এই কারণেই আপনারা মানুষকে দুর্বল করে দেওয়ার জন্য ডিমনিটাইজেশন করলেন, আর কোটি কোটি মানুষকে ঘর ছেড়ে রাস্তায় নামিয়ে দিলেন। তারা ব্যাংকের সামনে গিয়ে লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শতাধিক মানুষের মৃত্যু হওয়ার পরেও আপনার হৃদয় বিগলিত হয়নি? আপনার প্রধানমন্ত্রী কেঁদে বলেছিল যে ডিমনিটাইজেশন না হলে ওরা আমাকে খুন করে ফেলবে। কার ভয়ে কান্নাকাটি করেছিল মোহন ভগবতজি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে এনআরসি, এনপিআর, আসামে যেভাবে 41 লক্ষের উপরে মানুষকে আপনারা বেনাগরিক বানাতে চাইছিলেন, তারপরে সেটা দাঁড়িয়েছে 19 লক্ষের কাছাকাছি। দেশে গণতন্ত্র থাকলে এই ধরনের অপশাসন হবে কেন? একবারও প্রশ্ন করেছে আপনার সত্তা? একবারও প্রশ্ন করেনি। আপনি তখন কার পক্ষে দাঁড়িয়েছিলেন? হিন্দুর পক্ষে দাঁড়িয়েছিলেন যে না, হিন্দু কোনোভাবে এই দেশ ছেড়ে যাবে না। অর্থাৎ গণতন্ত্রের যে মূল বাণী, বহুজন হিতায় বহুজন সুখায়, এই কথা আপনি মানেন না। আপনি হিন্দুর পক্ষে দাঁড়িয়ে ওকালতি করেছিলেন এবং তখন বলার চেষ্টা করেছিলেন আমরা সবাই হিন্দু। অর্থাৎ ওই ঘর বাপসি নামক যে ভয়ঙ্কর রকমের একটা টুল, সেটাকে ওই সময় মানুষকে দুর্বল করে দিয়ে আপনি ব্যবহার করতে চাইছিলেন মোহন ভগবতজি। শুরু হয়ে গেছিল ঘর বাপসি ওরকম ভাবে মানুষকে দুর্বল করে দেওয়ার জন্য। ভারতের পার্লামেন্টের সামনে আপনার নেতারা, আপনার হুলিগানরা ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা এবং ভারতের সংবিধানকে পোড়ালো। আপনার সঙ্গীরা কই? তখন তো গণতন্ত্রের কথা, স্বতন্ত্রের কথা, সহাবস্থানের কথা আপনি বললেন না, তাদের বোঝালেন না। কারা এই নীতি নিয়েছিল যে হ্যাঁ, সংবিধানকে এভাবে অপমান করতে হবে, ভারতের জাতীয় পতাকাকে এইভাবে অপমানিত করতে হবে, আর আমরা চুপ করে থাকব? পার্টি থেকে চুপ করে থাকবে, সংঘ চালকেরা চুপ করে থাকবে, আর হুলিগানরা এরকম করবে। চর্মকারদের ওপরে যেভাবে আপনারা উনার চর্মকারদের ওপরে যেভাবে অত্যাচার করেছিলেন, তখন আপনার হৃদয়ে গলিত হয়নি? একটু আঘাত পৌঁছায়নি ওখানে? আপনার হুলিগানরা পুলিশের লাঠি ব্যবহার করে
চর্মকারদের, নিরীহ চর্মকারদের উপরে ভয়ঙ্কর রকমের অত্যাচার হচ্ছে। আমাদের তো মনে হচ্ছিল হৃদয়ের ওপরে, হৃৎপিণ্ডের ওপরে আঘাত হচ্ছে। মোহন ভগবত, আপনি গুরুজন মানুষ, কই আপনার মুখ থেকে তো একবার ওই চর্মকারদের জন্য একটা শব্দ বেরোয়নি। আপনারা 1 লাখকে তার ঘরে গোমাংস আছে কিনা সেই সন্দেহে পিটিয়ে মেরে ফেলে দিলেন। আফরাজুল, একটা সাধারণ শ্রমিক, তাকে কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো আপনার হুলিগানরা। এবং আপনারা কি করলেন শেষ পর্যন্ত? তাকে নির্বাচনে দাঁড় করিয়ে দিলেন। দিল্লির যে সংগঠিত দাঙ্গা, বস্তি পুড়িয়ে দাও, মসজিদগুলো পুড়িয়ে দাও, ছারখার করে দাও, সেখানে পুলিশকে কাজে লাগাও এবং পুলিশের ড্রেস পরিয়ে যে আরএসএস হুলিগানরা, তারা পুলিশের ড্রেস পরে এই সমস্ত কাজ করবে, এই সমস্ত প্ল্যানিং কার মাথা থেকে বেরিয়েছিল ভগবতজি? কিন্তু বিবিসি পরিষ্কার করে দেখিয়েছে, সংবাদ মাধ্যম বিবিসি, আমরা বিবিসি থেকেই দেখেছি যে কারা কিভাবে দিল্লির যে ভয়ঙ্কর দাঙ্গা, সেই দাঙ্গা সংগঠিত করেছিল। হঠাৎ করে যেভাবে তালিবানরা, যেভাবে আইএসআইএসরা গর্তের মধ্যে থেকে বেরিয়ে এসে গুলি করে মানুষকে হত্যা করে, সেরকম মানুষ সামনে এসে মানুষকে অকাতরে গুলি করতে শুরু করে দিল। এগুলো কাদের প্ল্যানিং? আপনার সত্তার মধ্যে যদি কোনো বিবেক থেকে থাকে তাহলে বলবেন একটু। আপনি যদি সত্যি সত্যি ভারতের পরম্পরা, ভারতের সংস্কৃতিকে সত্যি সত্যি শ্রদ্ধা করেন, তাহলে বলবেন যে ভারতের সংস্কৃতির মধ্যে এই সমস্ত বিষয়টা আছে কিনা। কাঠুয়াতে, উন্নাওতে, হাতরাসে যেভাবে মনীষাদের উপরে, আরুষিদের উপরে আপনাদেরই নেতারা বলাৎকার করলো, আর আপনাদের ঝান্ডা নিয়ে, ভাগুয়া ঝান্ডা নিয়ে সেই রেপিস্টদের হয়ে স্লোগান দিল, এই প্ল্যানিংটা কাদের? সবাই তো আরএসএস এর হুলিগান, সবাই ধরা পড়েছে যারা, প্রত্যেকেই আরএসএস এর হুলিগান। আপনি তো একটা কথা বললেন না যে না, আরএসএস এই সমস্ত বরদাস্ত করে না। গোরক্ষকরা যেভাবে তাণ্ডব চালিয়েছে, আপনি কখনো গোরক্ষকদের বিরুদ্ধে একটি কথাও বলেছেন? বলেননি। আপনাদের একজন মদ্যপ কর্মী, সে এসে একজন শিডিউল কাস্ট সাধারণ মানুষ, তার মুখের উপরে পেচ্ছাপ করে দিল এবং সেটাকে, সেই ভিডিওটাকে ভাইরাল করে আপনার যে আইটি সেল, সেই আইটি সেল সারা পৃথিবী জুড়ে ভাইরাল করে দিল। কেন? নির্বাচনের আগে দলিত মানুষদের ভয় দেখানোর জন্য, যে এইভাবে তোদের কিন্তু অপমানিত করব। আপনার বিবেক কি একটুও বেঁধেছে তাতে? নির্বাচনের সময় যে গাইডলাইন তৈরি হয়, সেই গাইডলাইন মেনে আপনাদের প্রজেক্টেড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী, এরা যে ভাষণগুলো দিয়েছে, সেই ভাষণে সঙ্গে সঙ্গে এদের মানে ইলেকশন কন্ডাক্টের মধ্যে অ্যারেস্ট হওয়ার কথা ছিল, এদের নমিনেশন পত্র বাতিল হওয়ার কথা ছিল। যে ইলেকশন কমিশনকে আপনারা নিয়োগ করেছেন সেও তো আরএসএস এর ক্যাডার। সুতরাং সে কি করেছে? ঢাক পিটিয়ে বলেছে, না, প্রধান প্রধান দলের যারা প্রধান প্রধান মুখ, তাদেরকে আমরা এই কন্ডাক্টের বাইরে রেখেছি। কেন? আইন তো সবার জন্য সমান, সবাই এক রকমের হবে। আপনাদের এই সমস্ত নীতি কেন? এর জন্য এরকম আইন, ওর জন্য ওরকম আইন। যেভাবে নরেন্দ্র মোদী
কংগ্রেসের যে নির্বাচনী ম্যানিফেস্টো দেখিয়ে ঘৃণা ছড়াতে শুরু করলো এবং যেভাবে নরেন্দ্র মোদী প্রকাশ্য জনসভায় মঙ্গলসূত্র ইস্যু এনে গোটা ভারতবর্ষের মুসলমানদের ঘুষপেটিয়া হিসেবে দাগিয়ে দিল, তাতে নরেন্দ্র মোদীর অ্যারেস্ট হওয়ার কথা নয়। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত নয়। নরেন্দ্র মোদীর যে নমিনেশন পেপার বাতিল হওয়া উচিত নয় কি? মোহন ভাগবতজি এগুলো বলবেন নির্বাচনকে প্রহসনে পরিণত করে দেওয়ার জন্যে। আপনারা যে নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেছিলেন, সে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে যে আখড়া ভারতবর্ষের সামনে মিডিয়ার সামনে রাখলো, 10 দিন পরে সেই আখড়া পাল্টে যায় কি করে? মোহন ভাগবতজি, মানুষ আসলে আপনাদের যে ষড়যন্ত্র সেটা এবং ষড়যন্ত্র এবং যে অঙ্ক আপনারা কষে এগিয়েছিলেন, সেই অঙ্কটাকে পাল্টে দিয়েছে, পরিষ্কার পাল্টে দিয়েছে। আপনারা বুঝতেও পারেননি যে মানুষ এতটা ক্ষিপ্ত, এতটা বীতশ্রদ্ধ আপনাদের ওপরে, যে রামলালার মন্দির স্থাপন করলেন, গড়াগড়ি খেলেন, সেখানে গড়াগড়ি করে রামের নামে একেবারে জিগির তুললেন, কিন্তু সেখানেই আপনাদের হারিয়ে দিল। বিপুল ভোটে, লক্ষাধিক ভোটে হেরে গেল ফৈজাবাদে আপনাদের ক্যান্ডিডেট লাল্লু সিং, হেরে গেল। ফলে এই যে যতগুলো এজেন্ডা আপনারা সামনে এনেছিলেন, মানুষ সেগুলোকে ধরে ফেলেছে। ধরে ফেলে বিজেপিকে তার যে সংখ্যাগরিষ্ঠতা 272, তার আগে আটকে দিয়েছে। যদি সত্যি সত্যি এই কাণ্ডটা হয়, দেখবেন সেটা 100-তে নেমে যাবে আপনাদের সংখ্যা। 300 থেকে এবার 240-এ নামিয়েছে, 303 থেকে। যদি নির্বাচনের এই গড়বড়গুলো ধরা পড়ে, এরপরে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর ঘটনাক্রমে আপনারা যদি 272 পার করতে পারতেন এককভাবে, তাহলে আপনারা 400 পারের স্লোগানকে সার্থক করে তুলতে পারতেন। আর 400 পারের স্লোগান সার্থক হলে আপনারা যেটা সংবিধান পরিবর্তন করার জন্য যে সংখ্যার দরকার হয়, সেই সংখ্যায় পৌঁছে যেতেন। এটা ভারতবাসীরা আগে থেকে ক্যালকুলেশন করে দেখে নিয়েছে। এই জন্যে আপনাদের একেবারে নখ দন্তহীন এই যে ঢোঁড়া সাপে পরিণত করে দেওয়ার জন্যে টিকিয়ে রেখেছে এখনো। আপনি আসলে আশঙ্কিত হয়েছেন, আমি বলতে পারি আতঙ্কগ্রস্ত হয়েছেন। আর আতঙ্কগ্রস্ত হয়েছেন জন্যেই ঠাকুর ঘরে কে আমি কলা খাই না বলে আগাম আওয়াজ তুলে কাদা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন আরএসএস এবং বিজেপিকে। কিন্তু এতদিনের প্র্যাকটিস, এতদিনের সহাবস্থান আর এতদিনের আপনাদের নীতি নির্ধারণের যে কৌশলগুলো ভারতবাসী দেখে ফেলেছে, সেখান থেকে আপনারা এড়িয়ে আর কোথাও পালাতে পারবেন না।